দেখুন মদন বাবু, একদম চিন্তা করবেন না, আপনার কিচ্ছু হবে না, আমরা আছি না। মদন বাবু, আপনি কার কথা বলছেন? কে কে আপনাকে বিরক্ত করছে? পুতুল, কাঠের পুতুল। কাঠের পুতুল? হ্যাঁ, না মানে ওটা ওরকম নয়, যারা কথা বলতে পারে না, ওদের ইশারায় নাচে। এই কাঠ পুতুলগুলো কথা বলে, কথা বলতে পারে, নিজেরা চলে চলে ফিরে বেড়ায়। কথা বলা কাঠের পুতুল? হ্যাঁ, আমি জানতাম আপনাদের আমার কথা বিশ্বাস হবে না, কিন্তু কথাটাই এরকম যে কেউই করবে না। স্যার, আপনি এরকম কোনো পুতুলের ব্যাপারে শুনেছেন কখনো? না, জানেন কিছুদিন আগে আমার সাথে কি হয়েছিল? ওই দিন আমার জন্মদিন ছিল, ঘরের বেল বাজলো, তো আমি ভাবলাম যে আমার বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে এসেছে। এত রাত্রে কে বেল বাজালো? অদ্ভুত তো। কে? দেখতে পাচ্ছেন না? আমি আরে আমি, এত অবাক হওয়ার প্রয়োজন নেই। জানেন কি এখানে আমি কেন এসেছি? কেন? তোমার প্রাণ নিতে। কি? রবি, কবিতা, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে দাদা? কে? এ এ পুতুলটা এটা বলছে যে এ আমার প্রাণ নিয়ে নেবে। কি? হ্যাঁ দাদা, এটা একটা নির্জীব পুতুল। হ্যাঁ, ওটাই তো। তো এটা আপনার প্রাণ কি করে নেবে? দাদা, তুমি আমাদের সাথে মজা করছো? হ্যাঁ, না, তোমরা কি বলছো? রবি, আমি এরকম অদ্ভুত মজা কেন করব, তাও আজকের দিনে? আরে আমি নিজে শুনেছি যে ও বললো যে ও মেরে ফেলবে এক আমাকে। মিনিট, আমি দেখছি। কি? আস্তে আস্তে রবি। শান্ত হন। দাদা, মনে হচ্ছে তোমার সাথে কেউ মজা করেছে। এই কাঠের পুতুলের মধ্যে কেউ মনে হয় স্পিকার ফিট করেছে। চেক করো, হয়তো কোনো স্পিকার আছে। না, এখানে তো কিছু নেই। এখন কোথায় ওই পুতুলটা? কি করে থাকবে? আমি ওই সময় ওকে একদম ভেঙে চুরে জ্বালিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি। হুমকি দিচ্ছিল আমাকে, ওকে আমি কিভাবে এমনি ছেড়ে দিতাম? আপনি কি সত্যিই দেখেছিলেন? হ্যাঁ, আমি মদন বাবু, এটা হতে পারে যে আপনি কোনো স্বপ্ন টপ্ন দেখেছিলেন। না, আমি দেখেছিলাম ও একলা। আমি আর একবার নয়, এরকম আমার সাথে বেশ কিছুদিন পর। আমার মনে হয় মদন বাবুকে মারার সব থেকে ভালো উপায় এই যে ওনার বুকে ছুরি ঢুকিয়ে দিয়ে। এতে তো পুরো মেঝে রক্তে খারাপ হয়ে যাবে। সবচেয়ে বেস্ট উপায় হলো মদনবাবুকে বিষ দেওয়া হোক। একটা কাজ করা যাক, কেন না ওনার গলায় টিপে দেওয়া যাক। তো আপনি বলে দিন মদনবাবু, আপনি কিভাবে আপনার মৃত্যু হওয়া পছন্দ করেন? মদন বাবু, কোথায় যাচ্ছেন?
সত্যি মদনবাবুর প্রাণ সত্যি সংশয় ছিল। উনি সত্যিই বলছিলেন, কোনো ভ্রম ছিল না। এর মানে স্যার মদন বাবুর খুন এই পুতুলটা করেছে? কি যে বাজে কথা বলো না, পুতুল আবার খুন করতে পারে নাকি? তাহলে স্যার খুনটা করলো কে? সেই ফেডরিক যে কাঠের পুতুলের খেলাটা ভালো করে জানে। যখন আমরা এখানে এসেছিলাম তখন এই পুতুলটার হাতে এই ছুরি ছিল। সমস্ত প্রমাণ তো এর দিকেই আঙুল তুলছে। তাহলে খুন এই করেছে। দাদা দাদা প্লিজ প্লিজ দাদা স্যার এই পুতুলটা খুন করেনি। এক মিনিট, আপনারা কে? স্যার আমি কবিতা, ওনার স্ত্রী, আর ইনি মদন দা, ওনার বড় ভাই। উনি হলো রবি। তাহলে আপনারা এতক্ষণ কোথায় ছিলেন, কি করছিলেন? স্যার আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, সেজন্য আমরা বাইরে ডিনার করতে গেছিলাম। আমরা মদন দাকেও বলেছিলাম সাথে যেতে, কিন্তু উনি বারণ করে দিলেন। আর এইসব আপনি বলছেন যে মদনবাবুর খুন এই পুতুল করেনি? হ্যাঁ স্যার, এই পুতুলটা খুন করেনি। আপনি কি জানেন খুনিকে? আমার পুরো বিশ্বাস ওনার খুন সাদুল করেছে। উনি উনি ওনার উপর বদলা নিতে চেয়েছিলেন। আচ্ছা, যার কথা বলছেন সে কে? কিসের প্রতিশোধ নিতে চাইছে? সাদুল একজন ভেন্টাকলিস্টার ভয়েস ওভার আর্টিস্ট ছিল। মদনদা আর রবির বড়দা অঙ্কুশদার ছোটবেলার বন্ধু। অঙ্কুশদা ছোটবেলা থেকেই সাদুলকে খুব ভালোবাসতো। যখন উনি দেখলেন সাদুল জীবনে কত ঠোকর খাচ্ছেন, তো 5 বছর আগে উনি নিজের বাড়িটা সাদুলকে দিয়ে দিলেন, যাতে উনি ওনার থিয়েটার গ্রুপ চালাতে পারেন। যদি ওরা কোনোদিন অঙ্কুশদাকে ভাড়ার টাকা দিতে পারেনি, কিন্তু অঙ্কুশদার এই নিয়ে কোনোদিনই কোনো দুশ্চিন্তা হয়নি, কারণ উনি জানতেন যে এই কলাতে অত পয়সা পাওয়া যায় না। সাদুল আর ওনার স্টুডেন্টরা অঙ্কুশদার বাড়ি থেকেই নিজেদের ভেন্ট্রালোকুইজমের প্র্যাকটিস করত। পুতুল দিয়ে কথা বলানো এই শিল্পের ঘন্টার পর ঘন্টা বসে রিহার্সাল করতো। তাহলে একটা কথা তোমরা ভালো করে বুঝে নাও, ভেন্ট্রিলোকিজম এই শিল্পটা সহজ নয়, কিন্তু এটা আবার এতটাও মুশকিল নয়। এই শিল্পটা করার যে পদ্ধতি, এটার নামেই লুকিয়ে আছে। ভেন্ট্রিলোকিজম একটা ল্যাটিন শব্দ, যাতে ভেন্টারের মানে হচ্ছে পেট আর লোকি মানে হচ্ছে বলো। তাহলে ভেন্ট্রিলোকিজমের অর্থ পেট দিয়ে বলো। যেমন, হ্যালো বরুণ, কেমন আছো? তারপর একদিন অঙ্কুশদা মারা গেলেন, আর সব কিছু বদলে গেল। কারা? আরে 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 আপনারা কি করছেন? আরে কি হলো? আপনারা কে? আরে কি করছেন? আরে কি করছেন? এরকম করছেন কেন আপনারা? আপনারা কারা? কি হয়েছে? কি অসুবিধা? আরে আপনারা চাইছেনটা কি? আরে রবি, বলবান, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? এই যে এতদিন ধরে তোমরা বিনা পয়সার ফুটুনি মারছিলে না, আজ থেকে বন্ধ হয়ে গেল। আমি এখানে কোনো ধর্মশালা খুলে রাখিনি। কিন্তু বলবন্ত, অঙ্কুশ তো বলেছিল যে... কে অঙ্কুশ? যে মরে গেছে, যে আর বেঁচে নেই, পৃথিবীতে আর নেই। এতদিন পর্যন্ত ওর পদ্ধতিতে চলেছো, আজ থেকে আমার পদ্ধতিতে চলতে হবে। বুঝতে পেরেছো? চলো জায়গা ফাঁকা করো। রবি, বোঝাও তোমার দাদাকে। ও কি বোঝাবে আমাকে? আমি বুঝতে পারি তো সবকিছু। আর যদি এখানে থাকতেই হয় তো ভাড়া দিতে হবে। ভাড়া? হ্যাঁ, ভাড়া। কত ভাড়া দিতে হবে আমাদের? 4 লাখ। 4 লাখ? 4 লাখ টাকা তো আমাদের কাছে নেই। নেই যখন তখন খালি করো, না হলে আমি পুলিশকে ডেকে তোমাদের সবাইকে জেলে পাঠিয়ে দেবো, আর ওখানে থাকবার জন্য কোনো ভাড়াও দিতে হবে না। বলবন্ত, আমাদের কিছুটা সময় দাও। তাড়াতাড়ি আমরা কোথায় যাব? সময় টময় কিছু পাওয়া যাবে না। অনেক দেখেছি, অনেক হয়েছে তোমাদের তামাশা। চলো স্যার স্যার এরকম করবেন না প্লিজ স্যার, প্লিজ স্যার এরকম করবেন না আর স্যার, 1 মিনিট। যতদিন না তোমরা আজ পর্যন্ত ভাড়া দিচ্ছ, এই যে তোমাদের জিনিসপত্র পড়ে আছে না, আর এগুলো কি, এই কাঠপুতুলগুলো, এগুলো সব আমার কাছে থাকবে। কিন্তু তুমি এই সমস্ত জিনিস নিয়ে নিলে আমরা ভাড়া কি করে দেব? ওসব আমি জানি না। স্যার এরকম করবেন না স্যার, আমরা আপনার সব টাকা মিটিয়ে দেবো স্যার, প্লিজ। স্যার, আপনার এগুলোকে নিষ্প্রাণ কাঠের পুতুল মনে হয়, কিন্তু আমাদের কাছে এগুলো প্রাণের সমান। ও ভাই ট্র্যাজেডি কিং, তোমার এই যে সব মেলোড্রামা আছে না, এগুলো আমার দাদা অঙ্কুশের সাথেই চলতো, আমার সাথে নয়। আর এই যে কি এ 4 লাখ টাকা রোজগার করে দেবে এই কাঠপুতুলগুলো,
আরে 4 লাখ কি 4,400 টাকাও রোজগার করে দিতে পারবেন এই কাঠপুতুলগুলো। জানো কেন? কারণ এই শিল্প শেষ হয়ে গেছে, জিরো। এই যে তোমাদের গুরু আছে না সাদুল, ওরই মতো কোনো কাজের নয়, লুজার, একজন লুজারও, বুঝলে? বেরো বেরো এই। এও না, কে দাদা? আবার কে? সাদুল বারবার আমাকে এভাবে ফোন করে হুমকি দিচ্ছে। আমি দেখছি। হ্যালো। আমি আসছি তোকে মারতে। এবার তোর জীবন কিছুদিনের অতিথি মাত্র। হ্যালো দাদা, আমার মনে হয় আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। পুলিশ ডিপার্টমেন্টে আমি একজনকে চিনি, হয়তো ও আমাদের সাহায্য করতে পারে। হ্যাঁ দাদা, আমি এটুকু বিশ্বাস করতে পারিনি যে এই সাদুল এত বড় পাগল হবে। আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। কোনো লাভ নেই, এই সাদুল নিজের মোবাইল থেকে ফোন করছে না, কোনো ল্যান্ডলাইন নাম্বার থেকে করছে। ল্যান্ডলাইন নাম্বার? আমি খোঁজ নিচ্ছি নাম্বারটা কোথাকার। কি? এটা কি বলছো তুমি? হ্যাঁ ঠিক বলছি, এই নাম্বার এই হসপিটালের মর্গ রুমের। সাদুল আমাকে হসপিটালের মর্গের রুম থেকে কেন ফোন করবে? এই নাম্বার থেকে এনাদের কাছে ফোনে হুমকি দিচ্ছে, কাল রাত আর আজ সকালেও দিয়েছে, টানা 3 দিন ধরে আসছে। কে করছে এই কল? স্যার, এই ফোন দিয়ে কারোরই ফোন করবার কোনো অনুমতি নেই। আমি সারাদিন এখানেই থাকি, এই ফোন থেকে কেউ কোনো ফোন করেনি। তাহলে তুমি নিশ্চয়ই কল করেছো? স্যার, আমি কেন ফোন করব? আমি তো আপনাদের চিনিও না। হ্যাঁ হতে পারে তুমি সাদুলের কথা করেছো। কি নাম বললেন আপনি? সাদুল। সাদুল? এই যে এ হলো সাদুল, চেনো তুমি একে? এ আপনাদের কি করে কল করবে? কেন করতে পারবে না কল? এ কিভাবে হয়ে গেল? সাদুল 3 দিন আগে ইনি মারা গেছেন, তাহলে ইনি ফোন কি করে করবেন? কিন্তু এর মৃত্যু হলো কিভাবে? ইনি ড্রিঙ্ক করেছিলেন, একটা গাড়ি এনাকে উড়িয়ে দিয়ে চলে গেছে, ওখানে ওনার মৃত্যু হয়। যদি ও এখানে মরে পড়ে আছে, তো আমাকে হুমকি দিয়ে ফোন কে করছে? স্যার, হ্যাঁ, পুলিশের রেকর্ড অনুযায়ী তো এই সবকটা কল মর্গের ল্যান্ডলাইন থেকে এসেছিল। কিন্তু মর্গেন ল্যান্ডলাইন তো কেউ ইউজই করে না, তাহলে সব কি করে? পূর্বী ভালো করে চেক করো, দেখো ব্যাপারটা কি। মনে হচ্ছে ব্যাপারটা গোলমেলে। স্যার, হ্যাঁ, উনি কিচ্ছু জানতে পারবেন না। আপনি এরকম কেন বলছেন? কারণ সিআইডি স্যার জীবিত লোকেদের ধরতে পারে, আত্মাদের নয়। আর আমি জানি এটা সাদুলের আত্মাই করেছে। দেখুন, এই আত্মা বলে কিছুই হয় না। আর আপনি একজন এডুকেটেড পার্সন হয়ে এইসব বলছেন? আপনিও তো পড়াশুনো জানা, আপনি বলুন না, একটা লাশ মর্গ থেকে ফোন কি করে করতে পারে? কি করে ওই মদনদার সাথে ওই পুতুলটা কথা বলতে পারে? স্যার, তাদের এটা নর্মাল মনে হচ্ছে। আপনারাও এমন কিছু ফিল করেছেন যেটা মদনবাবু করেছিলেন? হ্যাঁ স্যার। না, বাঁচাও, আমি তোমাদের ছাড়বো না। তোমরা খুব বিরক্ত করছো আমাকে, তোমাদের সবাইকে মেরে ফেলবো আমি, ছাড়বো না। দাদা, সরে যাও। না দাদা কি হলো? এদিকে আসবে না। আরে কিন্তু দাদা, এটা কি করছো তুমি? দাদা কি? কাঠপুতুল আছে এখানে, সরে থাকো। কাঠের পুতুল? আমাকে মারতে এসেছে, আমি বলেছিলাম না। দাদা 1 মিনিট দাদা, এটা কি করছো তুমি? রবি, এই এই আওয়াজটা ওপর থেকে আসছে। হ্যাঁ, কিন্তু উপরে তো কিছুই নেই, পুরো তো স্টোর রুম আছে আর একটা বন্ধ ঘর আছে। স্টোর রুম? হ্যাঁ, ওই স্টোর রুমের মধ্যেই তো আমি সমস্ত কাঠপুতুলগুলো একটা বড় বাক্সের মধ্যে তালা লাগিয়ে বন্ধ করে রেখেছি। কাঠের পুতুল? ওগুলো সব বাইরে চলে এসছে কিভাবে? কি? দাদা, তুমি তুমি ভয় পেও না, এসো উপরে এসো। রবি, কিন্তু চলো আস্তে আস্তে সামলে।
দাদা, আওয়াজ এই ঘর থেকে আসছে। হ্যাঁ, এসো। মদন বাবু, মদন বাবু, কেমন লাগলো আমার সাথে দেখা করে? ভাবলাম মারবার আগে একবার দেখা তো করে নি। আমি ভেবেছিলাম না কথা বলে। স্যার, মদন দাদা সব পুতুলগুলোকে বাক্সে বন্দি করে রেখেছিল, কিন্তু কি করে জানি না এই পুতুলগুলো কোথা কোথা থেকে বেরিয়ে আসছিল। আমরা ওই বাক্সটাও দেখতে চাই, ওই রুমটাও যেখানে ওই তোমরা কাঠের পুতুলটা দেখেছিলে, সেটা কোথায়? স্যার, দুটো ঘরই উপরে স্যার। চলো দেখাও। আসুন স্যার। স্যার, পায়ের আওয়াজটা আমরা করিডোরে শুনেছিলাম, আর ওই পুতুলটা আমরা এখানে এখানে দেখেছিলাম স্যার। আচ্ছা, এটা বলুন যে এই রুমটা এত ফাঁকা কেন? স্যার, আমি ভেবেছিলাম কি এখানে ট্রেডমিল আর বাইসাইকেল রাখবো, একটু এক্সারসাইজ করব, কিন্তু সময় পাইনি। স্যার, এটা তো বন্ধই হচ্ছে না। আসুন স্যার। স্যার, এই ওই পেটিগুলো যেখানে পুতুলগুলো বন্ধ করা আছে। একটু লাইটটা অন করবেন? হ্যাঁ। স্যার, এই ঘরটা অনেক দিন ধরে বন্ধ আছে, তো মনে হয় বাল্বটা খারাপ হয়ে গেছে। স্যার, প্রত্যেকটা বক্সে তালা লাগানো আছে। কিন্তু এই তালাটা শক্তপোক্ত নয়, যে কেউ একে খুব সহজেই খুলতে পারে। এতগুলো পুতুল, দেখি একটু, এতে কোনো মেকানিজম করা নেই তো? স্যার, আমি আপনাকে বলছি তো, এরা কথা বলে না। স্যার, নিশ্চয়ই সাদুলের আত্মা এসে এদের কথা বলায়। ভেতরে কোনো মেকানিজম কিন্তু কোনো স্পিকার তো নেই যার থেকে আওয়াজ আসবে। স্যার, উনি কিন্তু ঠিক কথাই বলছেন। না তো কোনো মেকানিজম আছে, না কোনো স্পিকার। কিন্তু তাহলে এই পুতুলগুলো কথা বলে কি করে? লকটা কি খারাপ? লোকটা খারাপ স্যার। এখান থেকে তো সহজেই কেউ ভিতরে ঢুকতে পারে। সিঁড়িও রয়েছে আর পাইপও রয়েছে, যে কেউ সহজেই ঢুকতে পারে। আর যে সহজে এই রুমে ঢুকতে পারে সে বাক্সতে বন্ধ থাকা কাঠের পুতুলগুলোকে উঠিয়ে বাইরে যে কোনো জায়গায় রাখতে পারে, যেভাবে এখানে রাখা ছিল তোমাদের ভয় দেখানোর জন্য। স্যার, মানে এটা কোনো আত্মা নয়। আরে ওই আত্মার কথা ছাড়ো তো, আত্মা হয়ই না। এটা সেই হতে পারে এই বাড়ির প্রত্যেকটা কোণা সে চেনে, প্রত্যেকটা কোণা। আর তাছাড়াও কাঠের পুতুলের ব্যাপারেও খুব ভালো মতো জানে।
আর এরা হতে পারে শাদুলের স্টুডেন্ট। শাদুলের স্টুডেন্ট খোঁজ নিয়ে দেখতে হবে যে শাদুলের স্টুডেন্টস এই মুহূর্তে কোথায় আছে আর কি করছে। হাই, আমার নাম হলো ফ্রিডা। আমার নাম দীপেশ। আমার নাম হলো তরুণ। আর আমার নাম লোচন। আজ আমি তোমাদের একটা দারুণ গল্প শোনাতে চলেছি। না, সবসময় কেন তুমি শোনাবে গল্প? আরে তুই তো আপত্তি কিসের? হ্যাঁ, ফ্রিডা, তোমার সবসময় ভালো রোল প্রয়োজন পড়ে। হ্যাঁ দীপেশ, তুমি একদম ঠিক বলেছ। পরিশ্রম আমরা করি আর ফেমাস তুমি হয়ে যাও। তোমার পুতুলও তো সেই কথাই বলছে। স্যার, বুঝতে পারছি না স্যার, এটা এই পুতুলগুলো কথা বলছে কি করে? আরে পঙ্কজ, এটা একটা আর্ট, ভয়েস চেঞ্জ করার আর্ট। এটাকে বলে ভেন্ট্রিকুলিজম। একদম। কথা তো এরাই বলছে, কিন্তু মনে হয় যেন এই আওয়াজ পুতুলের মুখ থেকে বেরোচ্ছে। কিন্তু স্যার, এরা কোথায় কথা বলছে? আপনি দেখুন না, এদের তো ঠোঁটটা পর্যন্ত বন্ধ। দেখো, আমি বলছি আমি বেস্ট। এটাই তো শিল্প পঙ্কজ, মুখ না খুলে এত পরিষ্কার কথা বলা। আওয়াজ এখানে এই পেট থেকে বেরোয়। ওই আর্টটাও এদের মতো শিল্পীরই তৈরি করা। ওই পুতুলগুলো এই আর্টের দ্বারাই মদনবাবুর সঙ্গে কথা বলে, আর ওই নিউজ রিডারও। কিন্তু স্যার, এরা তো পুতুলগুলোকে হাত দিয়ে নাড়াচ্ছে স্যার। হ্যাঁ, এরকমই তো হয় পাপেট শুয়ে। কিন্তু মদন বাবু ওই পুতুলটা দেখেছিল স্যার, ওটাতে কেউ হাত দিয়ে নাড়াচ্ছিল না, আর না কথা বলছিল এভাবে। হ্যাঁ ঠিক আছে, হতে পারে কোনো মেকানিজম ফিট করেছিল ওই পুতুলে, যেটা কোনো রিমোট কন্ট্রোল দিয়ে অপারেট করা হতো। স্যার, কিন্তু রবি বলছিল যে ওর ভেতর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সাউন্ড মেকানিজম ছিল না, কিন্তু ওর মাথার ভেতরে কোনো মেকানিজম ছিল, যার কারণে ওর মাথা আর মুখটা নড়তো, যেটা হতে পারে রবি দেখেনি। এইরকম পুতুল তৈরি করা শার্দুল বা ওর কোনো স্টুডেন্টেরই কাজ হতে পারে, যে মদনবাবুর বাড়ির কোনা কোনা চেনে। এরা জানতে পারে ওই জালনার ব্যাপারে, যা লকটা ভাঙা ছিল। বাড়িতে ঢুকে প্রত্যেক জায়গায় পুতুল বসানো আর ওদের দিয়ে কথা বলা তো এদের বাঁ হাতের কাজ। কিন্তু স্যার, মর্গ থেকে এরা কল কি করে করলো? স্যার, হ্যাঁ, স্যার, স্যার, জানতে পেরে গেছি যে মর্গ রুমের ফোনগুলো কিভাবে আসছে। কিভাবে? স্যার, এর জন্য স্কুফিং সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। স্কুফিং সফটওয়্যার? সেটা আবার কি? স্যার, এক্ষুনি বলছি। কি যন্ত্রণা! আমার ওয়াইফকে এখনই ফোন করতে হলো। হ্যাঁ স্যার, আমি কারেন্টের বিলটা দিতে না আবার ভুলে গেছি। মনে হয় লাইনটা কেটে দিয়ে গেছে। আমাকে বকবে বলেই ফোনটা করেছে। ফোনটা তোলা ঠিক হবে? ধরো, যাও তাড়াতাড়ি কথা বলে নাও। হ্যালো, হ্যাঁ, আমি বাড়ি ফেরার সময় কারেন্টের বিলটা দিয়ে বাড়ি যাবো। রেডি স্যার, এইবার কারেন্ট কেটেই যাবে। আরে পুরবি, তুমি ফোন করেছিলে? কিন্তু এটা তো আমার ওয়াইফের ফোন নাম্বার। পুরবি, এটা করলে কি করে? স্যার, এটাই তো এই সফটওয়্যারের বিশেষত্ব। ফোন যেখান থেকেই করো, নাম্বার সেটাই দেখাবে যেটা আপনি চাইবেন। কিন্তু পুরবি, তুমি এই সফটওয়্যারটা পেলে কোথা থেকে? স্যার, সাইবার ইউনিট থেকে নিয়েছি। আর স্যার, এর সাহায্যে শুধু নাম্বারই নয়, বরং কোনো মানুষ তার লোকেশন পর্যন্ত ভুল বলতে পারে। ওরে বাবা রে! স্যার, ভীষণ বিপজ্জনক সফটওয়্যার কিন্তু। খুনি মর্গের নাম্বার এই জন্যই ব্যবহার করেছে যাতে আমরা ভাবি এই পুরো ব্যাপারটা শাদুলের আত্মা করেছে। শাদুলের আত্মা। দেখা করে খুব ভালো লাগলো, পরের বার আবার দেখা হবে। বাই। সাবধানে যাও তোমরা। বাই 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 বাই। হ্যাঁ বলুন, কিভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি? হ্যাঁ, তোমরা সাহায্য না করলে আর কে করবে? আসলে আমরা এটাই জানতে চাই যে মদনবাবুকে ভয় দেখানোর প্ল্যান তোমাদের মধ্যে কে করেছিল? আমরা ঠিক বুঝলাম না। আচ্ছা, তোমরা কিছু বুঝতে পারলে না? হ্যাঁ না স্যার, আমি বুঝতে পারলাম না। আমি নির্দোষ।
খুব হাসি পেল, হ্যাঁ? একটা লোক মারা গেছে আর তোমাদের সবার হাসি পাচ্ছে। মৃত্যু? কার মৃত্যু? মদন বাবুর খুন হয়েছে ওনার। সিআইডি থেকে আসছি আমরা। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আর আমাদের সন্দেহের তালিকায় তোমরা সবাই আছো। কাল তোমরা কোথায় ছিলে? কাল আমি আমার বন্ধু শালিনীর বাড়িতে ছিলাম। ওর বাড়ির লোকদের জিজ্ঞেস করতে পারেন। আর তুমি তুমি কোথায় ছিলে? স্যার আমরা লোচন আর আমি একটা শোয়ের জন্য গিয়েছিলাম পুনেতে, আজ সকালেই ফিরেছি। পুনা? কিসে গিয়েছিলে পুনায়? ক্যাব বুক করে। আমার কাছে ইনফরমেশন আছে, আপনি চাইলে দেখতে পারেন। এই দেখুন। কি ব্যাপার, এত ঘামছো কেন তুমি? হ্যাঁ, কাল রাতে তুমি কোথায় ছিলে? স্যার ওই আমি বলছি, তুমি কাল রাতে মদন বাবুর বাড়িতে ছিলে কিনা? হ্যাঁ হ্যাঁ ছিলাম ওখানে, কিন্তু আমি কাউকে মারিনি। তাহলে ওখানে কি করতে গিয়েছিলে? হ্যাঁ স্যার আমি তো শুধু মদনকে শিক্ষা দিতে চেয়েছিলাম, যেটাও সাদুল স্যারের সাথে করেছে, খুব খারাপ করেছে। আর হ্যাঁ, আমাদের মাঝে আজ যে সাদুল স্যার নেই তার একটাই কারণ, সে হচ্ছে মদন। ওনার জন্যই উনি মদ খাওয়া শুরু করেছিলেন আর সময়ের আগে মারা গেলেন। তোমরা ভেবেছো খুনের বদলা খুন? না না স্যার, আমরা শুধু ওনাকে ভয় দেখাতে চেয়েছিলাম। গৌরবের প্ল্যান ছিল এটা। হ্যাঁ স্যার, গৌরবই কালকে রাতে আমাকে ফোন করে ডাকে ওই 11:30-12টার আশেপাশে, কিন্তু আমি একটু লেট হয়ে যাই আর 12:30টায় গিয়ে পৌঁছাই। আজ তো এমনিতেই অনেক লেট হয়ে গেছি, মেরেই ফেলবে গৌরব আমাকে। চলে গেছে হয়তো ভিতরে, এবার ওকে ইশারা কি করে করবো? গন্ডগোল তো করেই ফেলেছ, মদন বাবুর খুন হয়ে গেছে। স্যার আমার এই খুনের সাথে কোনো রকম সম্পর্ক নেই। আর গৌরবের? স্যার এটা তো গৌরবই বলতে পারবে, তাই না? ঠিক আছে, গৌরবকে ডাকো। কোথায় ও? গৌরব তো এখন গোয়াতে আছে। গোয়া? গোয়াতে কেন? স্যার এটা জানি না। ওকে কিন্তু বাঁচানোর চেষ্টা করবে না, নাহলে তুমি ফেসে যাবে, বুঝেছো? না স্যার, এরকম ব্যাপার নয়। কালকে রাতে যখন ওকে আমি ফোন করি তখন ওর ফোন বন্ধ ছিল। আজকে সকালে মেসেজ আসে আমার কাছে। মেসেজ দেখাও তো। স্যার কাল রাত্রে যেটা হয়েছিল সেটা হওয়ার কথা নয়। আমি গোয়া পৌঁছে গেছি কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্য। কিন্তু এ গোয়াতে কখন পৌঁছলো আর কিভাবে? যখন আমরা ক্রাইম সিনে পৌঁছেছিলাম তখন তো ও ওখানে ছিল না। হ্যাঁ, যদি আমরা এটাও ভেবে নিই যে যখন আমরা ওখানে পৌঁছলাম তার ঠিক আগেও ওখান থেকে বেরিয়ে গেছে, তাহলে ও গোয়া কি করে পৌঁছবে? খুন হয়েছিল রাত 1টার সময় আর তারপরে আমরা ওখানে পৌঁছেছি। ফ্লাইট নেই গোয়া যাওয়ার জন্য। স্যার হতে পারে ফ্লাইটে না গিয়ে বাসে বা গাড়ি করে গেছে হয়তো। না পঙ্কজ, ড্রাইভ করে গোয়া পৌঁছতে মিনিমাম 12 ঘন্টা লাগে, আর এই মেসেজটা এসছে সকাল 9টার সময়। মানে গোয়া পৌঁছানোর আগেই ও মেসেজ করে দিয়েছে যে ও গোয়া পৌঁছে গেছে। পঙ্কজ, খোঁজ নিয়ে দেখো যে গৌরবের ফোনের লাস্ট লোকেশন কোথায় দেখাচ্ছে। তুমি গৌরবের নাম্বারটা দাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার গৌরবের শেষ লোকেশন ছিল ওই মদনবাবুর বাড়ি, আর কাল রাত 11:30টার সময় ওর মোবাইল বন্ধ হয়েছে। 11:30? হ্যালো, থ্যাংক ইউ স্যার। গৌরব নামের কোনো ব্যক্তি গোয়ার কোনো ফ্লাইটেই ছিল না, না আজকে সকালে না কাল রাতে। আর তাছাড়া স্যার একে কোনো এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজেই দেখা যায়নি। মানে আমাদের সন্দেহ একদম ঠিক, গৌরব এখানেই আছে। তাহলে ও বা অন্য কেউ ওর ফোন থেকে এই মেসেজটা পাঠিয়েছে যে ও গোয়া চলে গেছে। কিন্তু স্যার কেউ এরকমটা করবে কেন? সেটা তো আমি জানি না ফ্রেডি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, গৌরব তো চাইলে যে কোনো সময় মদনবাবুকে মারতে পারতো। এসব নাটক করার কি প্রয়োজন ছিল? আর ওরা চারজন এই কাঠপুতুলের খেলাটাই বা কেন খেলছিল? আর ও যদি মদনবাবুকে মেরেই থাকে তাহলে ওর 4 জন বন্ধুকে কেনই বা বললো না? সন্দেহটা আমার এইখানে। এর একটাই কারণ বস, হতে পারে গৌরবকে তাড়াহুড়োতে মদনবাবুকে মারতে হচ্ছে যখন ও ধরা পড়ে যায়, আর না হলে খুনি
গৌরব না, অন্য কেউ। স্যার খুনি যদি অন্য কেউ হবে তাহলে এই গৌরব কোথায়? হতে পারে খুনি গৌরবকে মেরে গায়েব করে দিয়েছে, আর আমাদের সামনে এমন প্রমাণ ফেলে দিয়েছে যে আমাদের মনে হয় যে ও পালিয়ে বেড়াচ্ছে, গোয়াতে আছে ও। এই লকটা ভাঙা রয়েছে। এই জানলা দিয়ে গৌরব আর ওর বন্ধুরা ভিতরে আসতো আর মদনবাবুকে ভয় দেখাতো। আর এই গৌরব কাল রাতে এখানে এসেছিল, তারপর থেকেই গায়েব হয়ে গেছে। তাহলে হতে পারে ওর সঙ্গে যা হয়েছে এখানেই হয়েছে। কিন্তু ওর সাথে যদি এখানে কিছু হয়ে থাকে তাহলে কিছু না কিছু তো ট্রেসেস পাওয়া উচিত। তাহলে একবার টেস্ট করে দেখা যাক। রবি, স্যার স্যার আপনার সন্দেহ ঠিক ছিল, এখানে তো রক্ত রয়েছে। ও যখন এই দরজা দিয়ে বাইরে বের হয়েছিল তখনই ওর ওপরে কেউ আক্রমণ করে। স্যার এদিকে তো কোনো চিহ্নই নেই। ওদিকটা দেখো। এই যে স্যার, ওখানেও দেখো। ও, তার মানে হামলা করার পর গৌরবকে টেনে হিচড়ে স্টোর রুমের কাছে নিয়ে আসা হচ্ছে। রক্তের দাগ তো এতটা অবধি রয়েছে, তার মানে গৌরবকে এখানেই। আর আমরা এখানে এলাম কিন্তু আমরা জানতেই পারলাম না। আর তারপরও গায়েব হয়ে যায়। মনে হচ্ছে এখন বডিটাকে কোথাও পুঁতে দিচ্ছে এই বাড়ির লোকেরা। সিআইডি? সরে যাও। পিছিয়ে যাও। স্যার হ্যাঁ, জীবিত আছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। তোমরা কবর দিতে চাইছিল ওকে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন আমরা এখানে? আজকাল মোবাইলের মাধ্যমে আমরা অপরাধীকে ধরে ফেলি। চলো তাড়াতাড়ি নিয়ে যাও ওকে। চলে এসো। ওই স্বার্থপর আর লোভী মানুষটার মরে যাওয়াই ঠিক ছিল। অঙ্কুশদা মারা যাওয়ার পর মদনদা নিজেই সব প্রপার্টি দখল করতে চেয়েছিল, আমরা কি পেতাম? লবণঙ্গা। আমরা এই প্ল্যানটা তখন বানালাম যখন বাড়িতে ওই কাঠপুতুলের ঘটনাগুলো ঘটছিল। আমরা জানতাম স্যার কোনো আত্মা টাত্মার চক্কর নয়, এই জন্যই আমরা এক রাত জাগলাম যাতে এই পুতুলটার রহস্যের পর্দা খুলতে পারি। আর তারপরে তোমরা গৌরবকে ধরে ফেলো। হ্যাঁ, গৌরবের থেকে সব সত্যিটা জানার পর আমরা ভাবলাম যে ওর ওই কাঠপুতুলের খেলার সুযোগ নিয়ে আমরা মদন দাদাকে মারতে পারি। আর সেই কারণে গৌরবের ওপর হামলা করে ওকে বাক্সে ঢুকিয়ে দিয়েছো, আর তারপর মদনবাবুকে খুন করে আমাদের বোকা বানাতে চেষ্টা করেছো। আর এটা দেখাতে চেয়েছিলে যে খুন পুতুল করেছে। হ্যাঁ, আমরা জানতাম যে সিআইডি কখনোই আত্মাদের গল্প আর পুতুলদের খেলার উপর বিশ্বাস করবে না, আর আপনারা সোজা সন্দেহ করবেন সাধুনের স্টুডেন্টদের, বিশেষ করে গৌরবের ওপর।
আর আমাদের মিসলিড করার জন্য গোয়ার ওই মেসেজ পাঠিয়ে দিলে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে আপনারা সারা জীবন ধরে গৌরবকে এখানে ওখানে খুঁজতে থাকবেন, আর আমরা ওকে মেরে এখানে পুঁতে দেবো। টাকার জন্য তোমরা নিজের দাদাকে মেরে ফেলেছো। কি করবে এই টাকা নিয়ে? আর না এখন এই টাকা তোমাদের জেলে যাওয়ার থেকে বাঁচাতে পারবে, আর না ফাঁসির দড়ি থেকে। ওই জায়গা থেকে এখানে কি করে এলেন? জানি না, ঘটনাস্থলে কেউ আমাকে এখানে পিছন থেকে মারলো, আর তারপর আর কিছু জানি না। চোখ খুলে দেখলাম আমি এখানে। সঞ্জীববাবু, কাল রাতে কি হয়েছিল আপনি আপনি ডিটেলসে বলুন আমাদের। আসলে আমি কাজ থেকে ফিরছিলাম, আর তখন আমার অটোটা একটা সিগন্যালে দাঁড়ায়। হে হে এ ওদিকে কি, ওদিকে কি কি? আরে ভেতর থেকে তুমি একটা মেয়ের চিৎকার শুনতে পেলে না? মেয়ের চিৎকার? কি বলছেন কি আপনি? ও, বের বললো। কি বলছেনটা কি আরে আপনি? আচ্ছা নাও, এটা তুমি রাখো রাখো। ঘটনাস্থলে আমি যখন পৌঁছলাম তখন দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ছেলেটার হাতে পিস্তল ছিল, গান। দুজনে ঝগড়া করছিল, ধস্তাধস্তি হচ্ছিল। খুন করেছে পুলিশ। এই আর একটা গুলি। ব্যাস, যখন আমার চোখ খুললো তখন ওই ছেলেগুলো আমার গ্লাভস চুরি করবার চেষ্টা করেছিল, আর আমি ওদের ধরে ফেলি। আর আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে খুনি আপনাকে এখানে নিয়ে এসছে আর এখানে ফেলে পালিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ওই জায়গাটা কোথায় যেখানে মেয়েটার গুলি লেগেছিল? না স্যার, আমি জানি না। আচ্ছা, আন্ধারিতে ওই অটো যে সিগন্যালে দাঁড়িয়েছিল, যেখানে আপনি মেয়েটার চিৎকার শুনেছিলেন, সেই জায়গাটা জানেন আপনি? মনে আছে? আই অ্যাম সরি, আমি এ ব্যাপারে আপনাদের হেল্প করতে পারবো না। ইটস ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা ওই জায়গাটার খোঁজ নিয়ে নেব। কিন্তু কি করে? ওই অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করব। এত বড় শহরে ওই ড্রাইভারকে আপনি কোথায় খুঁজে পাবেন স্যার? পেয়ে যাব। ওদের নেটওয়ার্ক খুবই ফাস্ট, সারা শহরে ছড়িয়ে আছে, পেয়ে যাব। ওনার নাম, ঠিকানা বা অন্য কিছু জানেন আপনি? ও টুপি পরেছিল আর পুরনো গান শুনছিল 90-এর দশকের। আর ওর অটোতে আগুন নেভানোর যন্ত্রও লাগানো ছিল। আর হ্যাঁ, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছিল ও উত্তর ভারতে থাকে। হ্যালো, কি উত্তর ভারতের লোক? পুরনো গান শোনে, আবার টুপিও পরে, আগুন নেভানোর যন্ত্রও আছে ওর অটোতে। ঠিক আছে, দেখছি। হ্যালো রাজু। হ্যাঁ ভাই, সিআইডি অফিসারের একজন অটো চালককে খুঁজছে যে টুপি পরে, আর ওর গাড়িতে নাকি একটা আগুন নেভানোর যন্ত্র লাগানো আছে। টুপি ঋষিদ হবে ভাই। হ্যাঁ রাজু, বল। ঋষিদ, কাল রাতে কি আন্ধেরির কোনো সিগন্যালে ছিলিস? হ্যাঁ ছিলাম তো। বল, ওখানে কোনো প্যাসেঞ্জার নেমেছিল নাকি? হ্যাঁ, কিন্তু ও তো অন্ধ ছিল। কি হয়েছে নাকি বল। আরে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সিআইডির লোকেদেরকে নিয়ে এসেছে, তোর সাথে দেখা করতে চায়। সিআইডি? সঞ্জীব বাবু, দেখে বলুন তো যে এই অটোওয়ালা কিনা। মনে পড়ছে কিছু আপনার? হ্যাঁ স্যার, ইনিই তো ছিলেন। হ্যাঁ, এই ছেলেটা। স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কোনো চিৎকার শুনিনি স্যার। হ্যাঁ স্যার, ইনি চিৎকার শুনেছিলেন, কিন্তু আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার হসপিটাল যাওয়ার ছিল, তাই আমি ওনাকে ছেড়ে চলে গেছি। আরে ভয় পেও না, তোমায় কেউ কিচ্ছু বলবে না। তুমি বলো এই লোকটাকে তুমি কোথায় নামিয়েছিলে? এই তো এই সিগন্যালে ছেড়েছি স্যার। তারপর ওই সিগন্যাল থেকে কোন দিকে গিয়েছিলেন উনি? এই সামনের গলিটার মধ্যে স্যার। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসুন সঞ্জীব বাবু। অটোওয়ালা আপনাকে এই গলির মধ্যে আসতে দেখেছিল। এখানে দুটো রাস্তা আছে, একটা এটা আর একটা ওটা। কিছু মনে পড়ছে আপনার কোথায় গিয়েছিলেন? সঞ্জীব বাবু, একটু মনে করে বলুন যে আপনি এর মধ্যে কোন গলিতে গেছিলেন? একটা পাখির মতো দেখতে মূর্তি ছিল। চলো আমরা এখান থেকে শুরু করি।
সামনে। স্যার এই দেখুন। সঞ্জীব বাবু, দেখুন তো এই মূর্তিটাই কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই। অভিজিৎ স্যার, মূর্তি গুড। এই যে এইটাই। আচ্ছা, এর পরে সঞ্জীব বাবু, এরপর মনে আছে আপনি কোথায় গিয়েছিলেন? 3টে গোল দেখতে পেয়েছিলাম। তোমরা ওই দিকটা দেখো, আমরা এদিকে যাচ্ছি। স্যার, হ্যাঁ, এটা এটা রাউন্ড শেপ, একটা নিচে আর একটা। এরপর 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 এদিকে এদিকে, এই যে। সাবধানে। আরে স্যার, ঘুরে ফিরে সেখানেই চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। আরে সেই জন্যই তো উনি চিৎকার শুনতে পেয়েছিলেন। স্যার, এই জায়গাটা একেবারে জনবসতির মাঝখানে, তাহলে গুলি চলার আওয়াজ কেউ শুনতে পাইনি কেন? কারণ গানে সাইলেন্সার লাগানো ছিল। আসুন, একটা স্টেপ আছে, সাবধানে। না না, ঠিক আছে। কি হলো? আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? কি আছে? লাশ পেলেন? সঞ্জীব বাবু, আপনি বলেছিলেন গুলিটা কোনো মেয়ের লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, মেয়ের গায়ে লেগেছিল। আমি তাকে ছুঁয়ে দেখেছিলাম। ওর গুলি লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। কেন বলুন, কি হয়েছে? লাশ এখানে আছে, কিন্তু কোনো মেয়ের নয়, কোনো ছেলের। কি? হি ইজ ডেড। মনে হচ্ছে সেই যে ওই মেয়েটাকে মারার চেষ্টা করেছিল। স্যার, ওনার কথা অনুযায়ী এখানে 2টো গুলি চলেছিল। হয়তো হয়তো এই দ্বিতীয় গুলিটায় মারা গেছে। স্যার, স্যার, এখানেও তো রক্ত পড়ে আছে। ওটা যদি ওর রক্ত না হয় তাহলে ওই মেয়েটার হতে পারে। গুলি তো ওর এখানেই লেগেছিল স্যার। যদি মেয়েটার এখানে গুলি লাগে তো আপনি বললেন যে আপনার মাথায় পিছন থেকে কেউ মেরেছিল, তো সেটা দ্বিতীয় গুলি চলার পরে আপনার লেগেছিল নাকি সেটা চলার আগে? না না, দ্বিতীয় গুলিটার পর মেরেছে। স্যার, কি হচ্ছে এসব? কিছু বুঝতেই পারছি না। স্যার, রক্ত তো অনেক বেরিয়েছে। ওই মেয়েটা নিশ্চয়ই আহত। স্যার, না তো কোনো মোবাইল পেয়েছি, না ওয়ালেট, কোনো আইডেন্টিফিকেশন নেই। আর স্যার, ওর হাত আর আঙুলে যে চিহ্ন আছে সেগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন ঘড়ি আর আংটি চুরি করে নিয়েছে। আচ্ছা, এদের দুজনকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মারেনি তো? আগে এটা খোঁজ নিতে হবে যে মেয়েটা কোথায়। যদি আহত হয় কোনো হসপিটালে থাকবে, আর যদি মারা যায় তাহলে খুনি ও লাশ গুম করার চেষ্টায় রয়েছে। মিসিং পারসন ব্যুরোতে খোঁজ নিয়ে দেখো তো এর ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। বস, ক্রাইম স্পটে ওই জায়গাতে মাটির ওপর যে রক্ত পাওয়া গেছিল ডিএনএ টেস্ট অনুসারে
ওই রক্তটা কোনো মেয়ের। আসলে এই মেয়েটা ওই সময় ওখানে উপস্থিত ছিল না যখন তোমরা গেছিলে, কিন্তু ক্রাইম যখন হয়েছিল তখন ওই মেয়েটা নিশ্চয়ই ওখানে ছিল। আর স্যার দুর্ঘটনার সময় রাত 11টা থেকে 1টার মধ্যে। ঠিকই তো আছে, সঞ্জীবও তো ওই সময় ছিল 11:30 নাগাদ। হ্যাঁ স্যার, আর সঞ্জীব বাবুকে অজ্ঞান অবস্থায় সেখানে রেখে দেয় যেখান থেকে আমরা ওনাকে পাই। আরও একটা কথা স্যার, দুটো গুলি চলেছিল, মেয়েটার গুলি লেগেছিল আর ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল সঞ্জীব বাবুর কাছেই। তারপরে স্যার দ্বিতীয় গুলিটা করা হয়েছিল যেটা ছেলেটার লেগেছিল। তার মানে সঞ্জীব বাবু ছাড়াও ওখানে আর কেউ ছিল যে ওই আহত মেয়েটাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল আর সঞ্জীব বাবুকে ওই ফুটপাতে ফেলে গেছিল। স্যার আমি আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি, ওখানে কেউই কোনো ছেলে এবং মেয়েকে আসতে বা কোনো আহত মেয়েকে ওখান থেকে যেতে দেখেনি। আচ্ছা, সালুকে একটা কথা বলো, যদি কুনি সঞ্জীবকে ক্রাইম সিন থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে যেখানে আমরা ওকে পাই, তাহলে হতে পারে ওই লোকটার কোনো ট্রেসেস সঞ্জীবের পোশাকে আছে। খোঁজ নিতে পারবে কে ছিল সে? অবশ্যই খোঁজ দিতে পারবো। তাহলে খোঁজ নাও। স্যার, লাশ শনাক্ত করা গেছে। ওর নাম হলো অনিকেত স্যার, আর ওর বাড়ির লোকজনও হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন। অনিকেত, দেখুন আপনার ভাই অনিকেতের বডি আমরা বন্ধ কারখানায় পেয়েছিলাম। আপনারা কি বলতে পারবেন উনি কেন এখানে এসেছিলেন? আপনার ভাইয়ের খুন হয়েছে, আশা করব আপনারা আমাদের কাছে কিছুই লুকোবেন না। যদি আপনারা সত্যি না বলেন তাহলে আমরা তো খুনিকে ধরতেই পারবো না। স্যার এরকম কিছু নয় স্যার, গত কয়েকদিন ধরে খুবই অদ্ভুত বিহেভ করছিল। অদ্ভুত মানে? প্রায় বাইরে থাকতো স্যার, সারাদিন। আমরা অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কিন্তু কিচ্ছু বলতো না। গতকাল সকালেও 11টা নাগাদ চলে গেছিল, কোথায় গেছিল কিচ্ছু বলেনি। সারা দিন ধরে স্যার ঘরে ফেরেনি, সকালে উঠে দেখি সারা রাতেও বাড়ি ফেরেনি। তারপরে গিয়ে আমি পুলিশের কাছে কমপ্লেন করি। তো সারাটা দিন ফোনে কোনো কথা হয়নি?